আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা রসায়ন দশম শ্রেণীর পাঠ্য বইয়ের পর্যায় সারণী নিয়ে আলোচনা করব। পর্যায় সারণী তোমাদের বইয়ের চতুর্থ অধ্যায় রয়েছে বর্তমানে। আমরা সেখান থেকে আলোচনা করছি। প্রথমে পর্যায় সারণীর যেই ধারাগুলো পড়তে হবে, প্রথমে যে সংজ্ঞাগুলো, যেমন এস ব্লক, পি ব্লক, ডি ব্লক, এফ ব্লক, মৌল, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আজকে। প্রথমে আমরা এস ব্লক মৌল একটা সংজ্ঞা দেখিয়ে দিলে তোমরা অন্যান্য সংজ্ঞাগুলো নিজেরাই লিখতে পারবে। প্রথমেই আছে এস ব্লক মৌল। এস ব্লক মৌল এস ব্লক মৌল এস ব্লক মৌলটাকে কাকে বলে? সবগুলো সংজ্ঞা তোমরা একটা পড়লেই বুঝতে পারবে। এস ব্লক, পি ব্লক, ডি ব্লক, এফ ব্লক। এস ব্লক মৌল হচ্ছে যে সকল মৌলের পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে এস অরবিটালে ইলেকট্রন প্রবেশ করে তাদেরকে এস ব্লক মৌল বলে। আমরা লিখে দিচ্ছি একটা সংজ্ঞা। যেসব মৌলের পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে এস অরবিটালে ইলেকট্রন প্রবেশ করে তাদের এস ব্লক মৌল বলে। পর্যায় সারণীতে গ্রুপ 1 এবং গ্রুপ 2 এর মৌলগুলো প্রায় 13টি মৌল এস ব্লক মৌল, যেমন হিলিয়াম। এছাড়া 14টি মৌল এস ব্লক মৌল, হিলিয়াম সহ, দুঃখিত আমরা ভুল বলেছি। পর্যায় সারণীর গ্রুপ 1 এবং গ্রুপ 2 এর অন্তর্ভুক্ত 13টি মৌল এবং হিলিয়াম এর মোট 14টি মৌল এস ব্লক মৌল। এদের সর্ববহিস্থ গঠনটা হয় S1 বা S2 এ দুটো হয়। যেমন আমরা সোডিয়াম যদি ইলেকট্রন বিন্যাস করি, সোডিয়ামের 11টি ইলেকট্রন বিন্যাস করলে 1s2 2s2 2p6 থ্রাইস s1, তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা একটা এস ব্লক মৌল সোডিয়াম। আমরা বলতে পারি সোডিয়াম একটা এস ব্লক মৌল। আবার আরেকটু খেয়াল করো, ক্যালসিয়াম 20, এর যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে কি হয়? 1s2 2s2 2p6 থ্রাইস s2 থ্রাইস p6 4s2, তাহলে এটাও একটা এস ব্লক মৌল। যেহেতু সর্বশেষ শক্তি স্তরে এস অরবিটালে ইলেকট্রন প্রবেশ করেছে তাই এটি এস ব্লক মৌল আমরা বলতে পারি। এরকমভাবে তোমরা পড়ে নিবে পি ব্লক মৌল, পি ব্লক। এরপরে আছে ডি ব্লক মৌল। এরপরে আছে এফ ব্লক মৌল। এই বিভিন্ন তিনটা সংজ্ঞা তোমরা একইভাবে পড়ে নিতে পারো। আমি একবার বলে দিচ্ছি তারপরও। পি ব্লক মৌল কীভাবে লিখবে? যেসব মৌলের পরমাণু সর্বশেষ শক্তি স্তরে পি অরবিটালে ইলেকট্রন প্রবেশ করে তাদেরকে পি ব্লক মৌল বলে। আর পর্যায় সারণী গ্রুপ 13, 14, 15, 16, 17 এবং 18 নং গ্রুপে হিলিয়াম ব্যতীত অন্যান্য নিষ্ক্রিয় মৌলসমূহ সহ মোট 30টি মৌল হচ্ছে পি ব্লক মৌলের অন্তর্ভুক্ত। এদের যেই গঠন কাঠামো থাকে সেটা থাকে P1 থেকে P6 পর্যন্ত। এটা হলো পি ব্লক মৌলের গঠন কাঠামো, থাকে P1 থেকে P6 পর্যন্ত থাকে। P1 থেকে P6 পর্যন্ত পি ব্লক মৌলের গঠন কাঠামো থাকে। এরপরে আমরা যে সংজ্ঞাটা আছে সেটা হলো ডি ব্লক মৌল। ডি ব্লক মৌল কাকে বলে? যেসব মৌলের পরমাণু সর্ববহিস্থ শক্তি স্তরে ডি অরবিটালে ক্রমান্বয়ে ইলেকট্রন প্রবেশ ঘটে তাদেরকে ডি ব্লক মৌল বলে। ডি ব্লক মৌলের আবার আরেকটা আছে অবস্থান্তর মৌল, সেজন্য এটা একটু সংজ্ঞাটা একটু ডিফারেন্ট, তোমরা লিখে ফেলবে। যেসব মৌলের পরমাণু সর্ববহিস্থ শক্তি স্তরে ডি অরবিটালে ক্রমান্বয়ে ইলেকট্রন প্রবেশ ঘটে তাদের ডি ব্লক মৌল বলে। এদের কাঠামো থাকে D1 থেকে D10 পর্যন্ত। খেয়াল রাখবে, D1 থেকে D10 ডি ব্লক মৌলের গঠন কাঠামো থাকে, অর্থাৎ ডি অরবিটাল ইলেকট্রনের ক্রমান্বয়ে প্রবেশ ঘটে। আমরা একটা যদি দেখাই, যেমন স্ক্যান্ডিয়াম 21, এর ইলেকট্রন বিন্যাস করলে 1s2 2s2 2p6 থ্রাইস s2 থ্রাইস p6 থ্রাইস d1 4s2। এখানে দেখো এটাতে কিন্তু সর্বশেষ শক্তি স্তরে ঢুকে নাই, কিন্তু ক্রমান্বয়ে ইলেকট্রনের প্রবেশ ঘটছে, তাই এটা হলো একটি ডি ব্লক মৌল স্ক্যান্ডিয়াম। তেমনি আয়রন আছে, নিকেল আছে। এফ ব্লক মৌল কাকে বলে? যেসব মৌলের পরমাণু সর্বশেষ শক্তি স্তরে এফ অরবিটালে ইলেকট্রন প্রবেশ করতে থাকে, অর্থাৎ এফ অরবিটালে ইলেকট্রন অপূর্ণ থাকে, তাদেরকে এফ ব্লক মৌল বলে।
এরপর আরেকটি যে গুরুত্বপূর্ণ সংখ্যা আছে অবস্থান্তর মৌল, সংখ্যাটি আমি লিখে দিচ্ছি। অবস্থান্তর মৌল, অবস্থান্তর মৌল আমরা ডি ব্লক মৌল পড়ার সময় অবস্থান্তর মৌল সম্পর্কে বলেছিলাম। অবস্থান্তর মৌল ডি ব্লক মৌল বা তাদের নিষ্ক্রিয় বা তাদের স্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটাল ইলেকট্রন দ্বারা অপূর্ণ অর্থাৎ D1 থেকে D9 কাঠামো যখন থাকে তখন তাদের বিশেষভাবে অবস্থান্তর মৌল বা অবস্থান্তর ধাতু বলে। আমরা লিখে দিই সংখ্যাটা ডি ব্লক মৌলের বা তাদের স্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটাল ইলেকট্রন ধারা অপূর্ণ। অর্থাৎ D1 থেকে D9 কাঠামো থাকে তাদের অবস্থান্তর মৌল বলে। যেমন আমরা বলতে পারি আয়রন যদি বলি 26, তাহলে ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 thrice s2 thrice p6 thrice d6 4s2। এটা একটা অবস্থান্তর মৌল, কারণ এখানে D1 কাঠামো হলো D1 থেকে D9 কাঠামোর মধ্যে আছে D অরবিটালটা 3d6 এখানে পূর্ণ হয়নি, তাহলে এটা একটা অবস্থান্তর মৌল। এবার আমরা একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নটি হচ্ছে সকল অবস্থান্তর মৌলই ডি ব্লক মৌল, কিন্তু সকল ডি ব্লক মৌল অবস্থান্তর মৌল নয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো তোমরা প্রশ্নটা খেয়াল করো, সকল অবস্থান্তর মৌলই ডি ব্লক মৌল, কিন্তু সকল ডি ব্লক মৌল অবস্থান্তর মৌল নয়। আমরা দুটো বিক্রিয়া লিখেছি, জিঙ্কের ক্ষেত্রে দুটো এবং স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে দুটো। যাই হোক, জিঙ্কের প্রথমে দেখো সর্বশেষ শক্তি স্তরে দুটো ইলেকট্রন রয়েছে, সেটা আমরা 2+ করে দিয়েছি। জিঙ্ক 2+, এখানে 13 পারমাণবিক সংখ্যা, এবং স্ক্যান্ডিয়ামের 21। তাহলে আমরা সকল অবস্থান্তর মৌলই ডি ব্লক মৌল এবং অবস্থান্তর মৌল। এখানে ডি ব্লক মৌল সংজ্ঞাতে আমরা পড়েছি কি, যে সকল মৌলের পরমাণুর সর্ববহিস্থ শক্তি স্তরে ডি অরবিটালে ক্রমান্বয়ে ইলেকট্রন প্রবেশ ঘটে তাদেরকে ডি ব্লক মৌল বলে। তাহলে ডি অরবিটালে ইলেকট্রন প্রবেশ ঘটলেই সেটা D1 থেকে D10 কাঠামো, অর্থাৎ D1 থেকে D10 পর্যন্ত ইলেকট্রন প্রবেশ করতে পারে। D1 থেকে D10, খেয়াল করো, D1 থেকে D10 থাকলেই সেটা ডি ব্লক মৌল, অর্থাৎ ইলেকট্রনের প্রবেশ ঘটলেই কাঠামোটা হবে D1 থেকে D10। এদের ইলেকট্রনীয় কাঠামো D1 থেকে D10। তাহলে এবং আবার অন্যদিকে আমরা বলতে পারি ডি ব্লক মৌল বা তাদের স্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটাল ইলেকট্রন ধারা অপূর্ণ, অর্থাৎ পরেরটা অবস্থান্তর মৌলের অপূর্ণ থাকবে, D1 থেকে D9 কাঠামো থাকবে। এরকম অপূর্ণ থাকলে তাহলে সেটা হবে অবস্থান্তর মৌল। কিন্তু যেসব ডি ব্লক মৌলের ডি অরবিটাল ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে অথবা সুস্থিত আয়নিক অবস্থায় ডি অরবিটাল ইলেকট্রন শূন্য হয়ে যায়, সেসব মৌলকে ডি ব্লক মৌল বলা হলেও তাদের অবস্থান্তর মৌল বলা যায় না, কারণ তাদের তো নিষ্ক্রিয় হয়ে যায়। যেমন এখানেই লক্ষ্য করো তোমরা, এখানে 3+ যখন আমরা করেছি তখন এখানে ডি অরবিটালটাই নাই হয়ে গিয়েছে, সেটা বলা হয়েছে। উপরিউক্ত জিঙ্কের, অর্থাৎ এখানে যে জিঙ্কের আলোচনা করা হয়, আমরা দুটো বিক্রিয়া লিখেছি, এখানে জিঙ্কের সুস্থিত আয়নিক অবস্থায় ডি অরবিটাল ইলেকট্রন ধারা পূর্ণ থাকে। জিঙ্কের আমরা কি দেখছি, সুস্থিত আয়নিক অবস্থায় ডি অরবিটাল ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে, এবং স্ক্যান্ডিয়ামের সুস্থিত আয়নিক অবস্থায় ডি অরবিটাল ইলেকট্রন শূন্য থাকে। এখানে আয়নিক অবস্থায় কি ডি অরবিটাল নেই, কিন্তু এখানে ডি অরবিটাল পূর্ণ আছে D10, কিন্তু এখানে ডি অরবিটাল নাই, একদম শূন্য হয়ে গেছে। তাই অবস্থান্তর মৌলের সংজ্ঞা মতে আমরা বলতে পারি জিঙ্ক এবং স্ক্যান্ডিয়াম
দুটোই প্রকৃতপক্ষে অবস্থান্তর মৌল বলা যায় না, কিন্তু দুটোই তো ডি ব্লক মৌল, দুটোকে অবস্থান্তর মৌল বলা যায় না। বিষয়টা এরকম, সকল ছাত্রই শিক্ষার্থী, কিন্তু সকল শিক্ষার্থী ছাত্র নয়। অর্থাৎ এখানে ছাত্রীও আছে, তাই আমরা সকল ছাত্রকে শিক্ষার্থী বলতে পারবো, কিন্তু সকল শিক্ষার্থীকে ছাত্র বলতে পারবো না। বিষয়টা এরকম, সকল অবস্থান্তর মৌলই ডি ব্লক মৌল, যেটা আমরা এখানে দেখছি সকল অবস্থান্তর মৌলই ডি ব্লক মৌল। তাহলে এখানে ডি ব্লক মৌলটা কোনটা? ডি ব্লক মূলত মৌল হচ্ছে স্ক্যান্ডিয়াম, যেখানে D1 অপূর্ণ আছে ডি অরবিটালটা, তাহলে এটা হলো অবস্থান্তর মৌল। আবার এটা জিঙ্কের যেটা আছে সেটা কিন্তু অবস্থান্তর মৌল নয়, কিন্তু ডি ব্লক মৌল, তাই আমরা বলতে পারি সকল অবস্থান্তর মৌলই ডি ব্লক মৌল, কিন্তু সকল ডি ব্লক মৌল অবস্থান্তর মৌল নয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমরা যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পর্যায় সারণীতে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে একই পর্যায়ের বাম থেকে ডানে মৌলের পারমাণবিক ব্যাসার্ধ ক্রমান্বয়ে হ্রাস পায়। প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। দুটো প্রশ্ন আছে, একটা হলো পর্যায় সারণীর উপর থেকে নিচে পর্যায় বরাবর, আর একটা হচ্ছে এটা হলো পর্যায় সারণীর পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে পর্যায় বরাবর বাম থেকে ডানে, আর একটা হচ্ছে গ্রুপ বরাবর উপর থেকে নিচ পর্যন্ত পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায় কেন, এটা হলো হ্রাস পায় কেন, এখানে হলো পর্যায় বরাবর। এখন আমরা প্রশ্নটার উত্তর লিখতে যাচ্ছি। আমরা একটা পর্যায় খেয়াল করি, একটা পর্যায় লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, আমরা এখান থেকে প্রথমে লিথিয়ামের যদি ইলেকট্রন বিন্যাস করি, লিথিয়ামের ইলেকট্রন বিন্যাসটি হয় 1s2 2s1 তিনটি, বেরিলিয়ামের 1s2 2s2, তারপরেরটা 1s2 2s2, তারপরে 2p1, কার্বনেরটা হবে 1s2 2s2 2p2, নাইট্রোজেনেরটা হবে 1s2 2s2 2p3, অক্সিজেনেরটা হবে 1s2 2s2 2p4, এরকম হবে। এবং ফ্লোরিনেরটা যদি দিতাম তাহলে হতো 1s2 2p2 2s2 2p2, সরি ভুল বলছি, 1s2 2s2 2p5 হবে, এটা 4 হয়েছে অক্সিজেনেরটা, এরকমভাবেই হবে। তো মৌলসমূহের পরমাণুর আকার একটি পর্যায়বৃত্ত ধর্ম, যে কোনো পর্যায়ে যতই বাম থেকে ডান দিকে যাওয়া যায়, অর্থাৎ পারমাণবিক সংখ্যা যতই বাড়ে পরমাণুর আকার ততই হ্রাস পায়। এর কারণ হচ্ছে একই পর্যায়ের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে একটি করে ইলেকট্রন যুক্ত হয়, কিন্তু ইলেকট্রনের কোনো স্তর যুক্ত হয় না বা স্তর সংখ্যা বাড়ে না। আমি আবার বলছি, পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে একটি করে ইলেকট্রন যুক্ত হয়, কিন্তু নতুন করে কোনো ইলেকট্রনীয় স্তর বা সংখ্যা বাড়ে না। পারমাণবিক সংখ্যা বৃদ্ধির অর্থ নিউক্লিয়াসে ধনাত্মক আদান বৃদ্ধি পায়। পারমাণবিক সংখ্যা মানে তো ইলেকট্রনের ধনাত্মক আদান বৃদ্ধি পাওয়া, নিউক্লিয়াসের ধনাত্মক আদান বৃদ্ধি পাওয়া, ফলে বহিস্থ ইলেকট্রনীয় স্তরের উপর নিউক্লিয়াসের আকর্ষণটা ক্রমান্বয়ে তীব্রতর বা বেড়ে যায়। এই ক্রমান্বয়ে আকর্ষণের প্রভাবে বহিস্থ স্তরে ইলেকট্রনের স্তর ক্রমান্বয়ে নিউক্লিয়াসের নিকটবর্তী হতে থাকে, ফলে ব্যাসার্ধ ক্রমান্বয়ে হ্রাস পেতে থাকে। আমরা এখানে দেখছি লিথিয়ামের প্রথমে নিউক্লিয়াসে দুটো স্তর থাকে মোট, এরপরে বেরিলিয়ামের দুটো থাকবে, কিন্তু যেহেতু এর ইলেকট্রন সংখ্যা 4, এর মানে এর প্রোটন সংখ্যাও 4, তাহলে প্রোটন সংখ্যা 4 মানে 4টি ধনাত্মক আদান আছে। এর পরেরটায় গেলে 5টি, এরপরে গেলে আরও বাড়ছে, এখানে 3টি, এখানে হলো 4টি, এখানে হলো 5টি, এরপরে এখানে হলো 6টি সর্বশেষ শক্তি স্তরে। তাহলে এখানে একটু বড় থাকবে, কারণ এখানে যে প্রোটন সংখ্যা নিউক্লিয়াসের মধ্যে আছে সেখানে মাত্র একটা ধনাত্মক চার্জ আছে, প্রথম মোট 3টা আছে, তাহলে 3টা, এখানে কিন্তু বেশি 4টা, এরপরে সর্বশেষটা যদি খেয়াল করি তাহলে এখানে 6টা। তাহলে যেটার নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা বেশি, সেটা এই ইলেকট্রনগুলোকে, যেটা ইলেকট্রন অরবিটাল সর্বশেষ
শক্তি স্তর, এখানে যে ইলেকট্রন আছে এটাকে তীব্রভাবে আকর্ষণ করবে প্রোটনটা, তাহলে এখানে প্রোটন বেশি, এজন্য তীব্রভাবে আকর্ষণ করার ফলে এটা ছোট হয়ে যাবে। অর্থাৎ এক কথায় বলতে গেলে পর্যায় সারণী পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে একই পর্যায়ের বাম থেকে ডান দিকে অগ্রসর হলে মৌলসমূহের ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পায়, কিন্তু নতুন করে কোনো শক্তি স্তর যুক্ত হচ্ছে না। যদি নতুন করে শক্তি স্তর যুক্ত হতো তাহলে সেটা ভিন্ন কথা, কিন্তু কোনো শক্তি স্তর যুক্ত হচ্ছে না, তাই এর ব্যাসার্ধ ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে। কারণ হলো ইলেকট্রন সংখ্যা শেষে প্রথম থেকে বাম থেকে ডান দিকে গেলে ইলেকট্রন সংখ্যা বাড়ছে, ইলেকট্রন সংখ্যা বাড়ার সাথে সাথে পারমাণবিক সংখ্যা প্রোটন সংখ্যা বাড়ছে। নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা বাড়লে তীব্রভাবে আকর্ষণ করার ফলে এমনটি ঘটছে। ঠিক এটার বিপরীত প্রশ্নটা আমরা যদি খেয়াল করি, পর্যায় সারণীর পারমাণবিক পর্যায় সারণীর বিপরীত প্রশ্নটা হচ্ছে এরকম: একই গ্রুপের উপর থেকে নিচের দিকে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে মৌলের পারমাণবিক ব্যাসার্ধ ক্রমান্বয়ে বৃদ্ধি পায়। আমি প্রশ্নটা লিখছি, একই গ্রুপের, এভাবে লিখি, একই গ্রুপের উপর থেকে নিচের দিকে অগ্রসর হলে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে মৌলের পারমাণবিক ব্যাসার্ধ ক্রমান্বয়ে বৃদ্ধি পায়। এই হলো প্রশ্নটা। কিভাবে আমরা যদি একটা কল্পনা করি, গ্রুপ লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম। আচ্ছা, লিথিয়ামের হলো ইলেকট্রন বিন্যাস করলে হবে প্রথমে 2টা ইলেকট্রন, তারপরে একটা, প্রথমে স্তরে একটা, এটা যাবে প্রথমে 2টা, তারপরে যাবে 8টা, তারপরে একটা 11টা, এখানে 19টা, প্রথমে 2টা, তারপরে 8টা, তারপরে যাবে একটা, এখানে যাবে প্রথমে যাবে 2টা, তারপরে 8টা, তারপরটা যাবে 18টা, তারপরে 8টা, তারপরে একটা। তাহলে এখানে দেখো, প্রথমটা ছোট, তারপরেরটা 3টা স্তর একটু বড়, তারপরেরটা 4টা স্তর আর একটু বড়, এরপরেরটায় 5টা স্তর, 4 5 আরো বড়। কারণ কি? কারণ হলো এর আগের প্রশ্নটার সম্পূর্ণ বিপরীত প্রশ্ন হচ্ছে এটি। একই গ্রুপের উপর থেকে নিচের দিকে অগ্রসর হলে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে মৌলের পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পাচ্ছে। কারণ করে নতুন করে একটা করে কক্ষপথ যুক্ত হচ্ছে, এইটাই মূলত কারণ। এই নতুন করে কক্ষপথ যুক্ত হওয়ার ফলে এর পারমাণবিক ব্যাসার্ধ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। এরপর আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। নিষ্ক্রিয় গ্যাসের সংজ্ঞাটা এভাবে দিবে: যে সকল মৌল নিজেরা নিজেদের সাথে বিক্রিয়া করে না এবং অন্য কোনো মৌলের সাথেও কোনো বিক্রিয়া অংশ করে না, এই সকল মৌল সাধারণভাবে গ্যাসীয় আকারে থাকে। সেই সকল মৌলগুলোকে আমরা নিষ্ক্রিয় গ্যাস বলতে পারি, যেমন হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। এ সকল মৌলের ইলেকট্রন বিন্যাস করলে দেখবে সর্বশেষ শক্তি স্তরে 8টি ইলেকট্রন বিদ্যমান থাকে, হিলিয়ামের ক্ষেত্রে ব্যতিক্রম। এছাড়া অন্য সবগুলাকে সর্বশেষ শক্তি স্তরে 8টি ইলেকট্রন থাকে, হিলিয়ামের 2টো ইলেকট্রন থাকে, এজন্য হিলিয়ামকে দ্বিত্বপূর্ণ বলে। সর্ববস্থ ইলেকট্রনীয় স্তর পূর্ণ থাকে, দ্বিত্বপূর্ণ। এছাড়া অন্যগুলো সর্বশেষ শক্তি স্তরে 8টি ইলেকট্রন দেখা যায়। ইলেকট্রন বিন্যাস করে তোমরা দেখতে পারো অন্যগুলো সর্বশেষ শক্তি স্তরে 8টি ইলেকট্রন